খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। এগুলো জালিয়াতি, চক্রান্ত, ফের গর্জে উঠলেন হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাস শুরু হতে এত বড় কাণ্ড। বহুতলে বুথ করার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন খোদ তারই দলের বিধায়ক। গরিবের রোজগার বাড়ালো মোদী সরকার, বিরাট ঘোষণা কেন্দ্রের। এসআইআরে বাবার নাম ভুল, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূলের বিএলএর। মালদায় চরম উত্তেজনা। মসজিদ তৈরির আগে জুম্মাবারে বাবরি স্থলে কাতারে কাতারে ভিড়। এদের ঘুম ছুটে গেছে, কাদের কটাক্ষ হুমায়ুনের। এবার মালদায় তৃণমূল বিএলএর মৃত্যু, এসআইআর আতঙ্কে অভিযোগ। ফের দরবদল করতে চলেছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক, শোরগোল ফেলে দিলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে প্রায় 44,000 ভোটারের নাম। শুভেন্দুর নন্দীগ্রামে কত বাদ? মসজিদ তৈরির আগেই জুম্মাবারে বাবরি স্থলে কাতারে কাতারে ভিড়। এদের ঘুম ছুটে গেছে, কাদের কটাক্ষ হুমায়ুনের। এগুলো জালিয়াতি, চক্রান্তে ফের গর্জে উঠলেন হুমায়ুন। বাবরি মসজিদে শিলান্যাস শুরু হতেই এত বড় কাণ্ড। বুধবার থেকে এসআইআর এর শুনানি শুরু। কাদের ডেকে পাঠাবে নির্বাচন কমিশন, কি কি নথি তৈরি করে রাখবেন? মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা কোন কোন বিধায়কের কেন্দ্র থেকে নাম পড়তে পারে কত বাদের তালিকায়? এসআইআর আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কোথায় কি কর্মসূচি? রাজ্যে 85 লক্ষ ভোটারের নামে গলদ। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11 লক্ষের উপরে। এবার তথ্য যাচাই করবে কমিশন। স্বীকৃতির জন্য ধন্যবাদ। শহরে নিজের মূর্তি দেখে অভিভূত মেসি। টানা 7 দিন বঙ্গে শীতের আমেজ, হাতের সামনে আছে তো সোয়েটার মাফলার। মৃত স্ত্রীর পাশে 4 দিন ধরে শুয়ে অসুস্থ স্বামী, পাশে বসে ছেলেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। এগুলো জালিয়াতি, চক্রান্তে ফের গর্জে উঠলেন হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাস শুরু হতেই এত বড় কাণ্ড। 6 ডিসেম্বর হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে অনুদান আসতে শুরু করে। কেউ নগদ ব্যাংক অ্যাকাউন্টে, কেউ গয়না দিয়ে, কেউ আবার কিউআর স্ক্যান করে টাকা দেন। হুমায়ুন কবিরের দাবি, শুক্রবার দুপুর 2টো পর্যন্ত প্রস্তাবিত বাবরি মসজিদের ট্রাস্টের যে অ্যাকাউন্ট, তাতে জমা পড়েছে প্রায় 3 কোটি টাকা এবং নগদে অনুদান আসার পরিমাণ প্রায় 1 কোটি। এবার অনুদান দেওয়ার সেই কিউআর কোড স্ক্যান করেই জালিয়াতির অভিযোগ উঠল। অভিযোগ, ট্রাস্টের তথ্য নকল করে ভুয়ো কিউআর কোড তৈরি করে টাকা তুলছিল 3 অভিযুক্ত। বহরমপুর সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে এই নিয়ে। প্রথমে মৌলবীদের নিয়ে অস্বস্তি, ভিন্ন রাজ্য থেকে নিরাপত্তারক্ষী জানার পরিকল্পনা প্রাথমিকভাবে ফেল, এখন কিউআর কোড জালিয়াতির অভিযোগ উঠল। হুমায়ুনের অভিযোগ ট্রাস্টের তথ্য নকল করে ভুয়ো কিউআর কোড তৈরি করে টাকা তুলছিল 3 অভিযুক্ত। এই নিয়ে বহরমপুর সাইবার ক্রাইম থানার বাবরি মসজিদের ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। হুমায়ুনের দাবি, আমাদের যে ট্রাস্টের পক্ষ থেকে বাবরি মসজিদ নির্মাণ করা হবে, সেই ট্রাস্টের নামেই তো মানুষ সরাসরি দান করছে অর্থ। কেউ বদমাইশি করে ওই এক নামে, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে কিউআর ছেড়েছে যে এখানে টাকা দিন, এগুলো জালিয়াতি। মৌলবী অস্বস্তি থেকে কিউআর কোড জালিয়াতি। 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে এই 2 ব্যক্তিকে দেখা যায়। দাবি করা হয় এই দুজন সৌদি আরব থেকে এসেছেন, কিন্তু পরে জানা যায় এরা কেউই সৌদি আরব থেকে আসেনি, দুজনই স্থানীয়। হুমায়ুন দাবি করেন এটা তার বিরুদ্ধে চক্রান্ত, এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সংগঠনের থেকে চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি। গরিবের রোজগার বাড়ালো মোদী সরকার, বিরাট ঘোষণা কেন্দ্রের। বাড়ল ন্যূনতম কাজের দিন, বাড়ল রোজগার, আবার বদলে গেল নাম। মনরেগা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে মনরেগার নাম বদলে রাখা হলো পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। পাশাপাশি আগে যেখানে ন্যূনতম কাজের দিন ছিল 100, তা বাড়িয়ে এবার করা হলো 125। অর্থাৎ এবার থেকে বছরে এই যোজনার আওতায় কমপক্ষে 125 দিনের কাজ দেওয়া হবে, যার দরুন দেওয়া হবে ন্যূনতম 240 টাকা প্রতিদিন। কিন্তু হঠাৎ করেই এই নাম পরিবর্তনের কারণ কি? সাম্প্রতিককালে প্রায় প্রতিটি প্রশাসনিক স্তরে দেখা গিয়েছে নাম বদলের নজির। ঔপনিবেশিকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাজভবন হয়েছে লোকভবন, রাজ্যপাল হয়েছেন লোকপাল। ঠিক তেমনই নয়াদিল্লির বুকে দর্শক ধরে পরিচিত প্রধান অফিস বা পিএমের নাম বদলে রাখা হয়েছে সেবা তীর্থ। এছাড়াও রাজপথ হয়েছে কর্তব্য পথ, রেস কোর্স রোড হয়েছে লোককল্যাণ মার্গ
এবার সেই একই নজির দেখা গেল মনরেগার ক্ষেত্রেও। নাম বদলে গেল সংশ্লিষ্ট প্রকল্পের, হয়ে গেল পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। কিন্তু কেন? নেপথ্যে কি যোগ রয়েছে বাংলার রাজনীতির? ওয়াকিবহল মহল কিন্তু তেমনটাই মনে করছে। মনরেগা নিয়ে অভিযোগের শেষ নেই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রতিটি স্তরেই বাংলার সঙ্গে তৈরি হওয়া বিবাদ নিয়ে ব্যাকফুটে পড়েছে কেন্দ্র। বকেয়া টাকা মিটিয়ে দেওয়া থেকে পুনরায় 100 দিনের কাজ চালু করা, কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মর্মে সুপ্রিম কোর্টও দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। উল্টে মনরেগা যেন দিন দিন প্রতিদিন কেন্দ্রের জন্য পরিণত হয়েছে একটা দাগে। একাংশ মনে করেছেন সেই দাগ তুলতেই পরিবর্তনের সিদ্ধান্ত। এবার মালদায় তৃণমূলের বিএলএর মৃত্যু, এসআইআর আতঙ্কের অভিযোগ। এসআইআর আতঙ্কে ভোটারদের মৃত্যুর অভিযোগে প্রথম থেকে সরব তৃণমূল। কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে। এবার তৃণমূলের এক বুথ লেভেল এজেন্ট মৃত্যুতে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে এসআইআর আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম বরকত শেখ, বয়স 32। ঘটনাটি মালদার কালিয়াচকের। তৃণমূলের বিএলওর মৃত্যুকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃত তৃণমূল কর্মী বরকত শেখের বাড়ি কালিয়াচকের চকশেহেরদি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধে 7টা নাগাদ কালিয়াচক বিডিও অফিসের বাইরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রাসুল শেখের পরিবর্তে শুধু শেখ লেখা ছিল। এই তথ্যগত ত্রুটি বরকত শেখকে মারাত্মক উদ্বেগে ফেলে দেয়। জানা গিয়েছে, এই ত্রুটি দেখতে পেয়ে বরকত শেখ দ্রুত বিডিও অফিসে যান, কিন্তু সেখানেও তিনি কোনো সদুত্তর পাননি। এমনকি তার নাম সংশোধন হবে নাকি তালিকায় উঠবে এমন কোনো নিশ্চয়তাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কিত হয়ে তিনি বিডিও অফিসের বাইরে যেতে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কর্মীরা হাসপাতালে পৌঁছে যান। শোক ও ক্ষোভে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে বৈষ্ণবনগর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে। মৃতের পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয় বরকতের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়তে পারে প্রায় 44,000 ভোটারের। শুভেন্দুর নন্দীগ্রামে কত বাদ? এ রাজ্যে 1.5 কোটির বেশি ভোটারের দেওয়ার তথ্যে ধরা পড়েছে অসঙ্গতি। এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব শেষের 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন সূত্রে সামনে এলো এমনই তথ্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে 44,000 ভোটারের নাম। শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রায় 10,000 নাম বাদ পড়তে পারে। বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম ফিল আপের পর্ব শেষ হয়েছে। এখন সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন ঘুরছে, এসআইআর এর ছাঁকনিতে কত ভুয়ো ভোটার ধরা পড়বে, কত নাম বাদ পড়তে চলেছে, কত ভোটারের ফর্মে অসঙ্গতি ধরা পড়ল, এত ভোটার শুনানিতে ডাক পেতে চলেছেন। এই আবহে এনুমারেশন ফর্ম ফিল আপের 24 ঘন্টার মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, 1,67,45,911 জন ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। এই ভোটারদের তথ্য যাচাই করা হবে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তারপরেও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। কেমন অসঙ্গতি ধরা পড়েছে এনুমারেশন ফর্মে তা নিয়েও চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে। নির্বাচন সূত্রে খবর, 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। 13.5 লক্ষ ভোটারের মা বাবা হিসেবে একই নাম এসেছে। এখানেই শেষ নয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী 11,95,230 জন বাবা হয়েছেন 15 বছরের কম বয়সে। 3,29,152 জন ভোটার তো আবার ঠাকুরদা হয়ে গেছেন 40 বছরের কম বয়সে। 24,21,133 জনের ক্ষেত্রে দেখা গেছে এক ব্যক্তির 6 জন করে ছেলে মেয়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশের 4 দিন আগে রাজ্যের 2টো হেভিওয়েট বিধানসভা কেন্দ্র নিয়ে সামনে এসেছে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে চলেছে 44,785 জন ভোটারের নাম। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে 10,599 জনের নাম বাদ পড়তে পারে। পাশাপাশি আরও একগুচ্ছ হেভিওয়েট কেন্দ্র নিয়েও নির্বাচন কমিশন সূত্রে চোখ কপালে তোলার মতো পরিসংখ্যান সামনে এসেছে।
মসজিদ তৈরির আগেই জুম্মাবারে বাবরি স্থলে কাতারে কাতারে ভিড়, এদের ঘুম ছুটে গেছে, কাদের কটাক্ষ হুমায়ুনের। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে হুমায়ুন যেন আরও আক্রমণাত্মক, আরও মরিয়া, আরও সাহসী। হুঙ্কার চ্যালেঞ্জ ছুড়ে চলেছেন সমান তালে। এবার বলছেন হুকের নাম বাবাজি। হুমায়ুন কবিরের হুকে এখন সব সোজা হচ্ছে। এদিকে মসজিদ নির্মাণের আগেই বাবরি মসজিদ নির্মাণের জায়গায় জুম্মার নামাজের দিন অর্থাৎ শুক্রবার কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যায় মসজিদ নির্মাণের স্থানে। এই ছবি দেখে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তিনি কার্যত চ্যালেঞ্জের সুরেই বললেন, আমি নিজে ভাবিনি এতটা উন্মাদনা, এতটা মানুষের সমর্থন, এতটা মানুষের অর্থ সাহায্য, যে যেমন পাচ্ছে সহযোগিতা করছে। এদের সব ঘুম ছুটে গেছে। 90টা সিট হুমায়ুন কবির আগামী দিনে নির্ণায়ক শক্তি হয়ে বিধানসভায় যাবে। হুমায়ুন কবিরের দাবি, প্রস্তাবিত বাবরি মসজিদের ট্রাস্টের যে অ্যাকাউন্ট তাতে ইতিমধ্যে জমা পড়েছে 3 কোটি টাকা। এর মধ্যে নগদ অনুদান এসেছে প্রায় 1 কোটি। বাবরি মসজিদের ট্রাস্টের নাম করে QR কোড জালিয়াতির অভিযোগও উঠেছে। জানিয়েও তৃণমূলের একাংশের দাবি করেছেন হুমায়ুন কবির। যদিও পাল্টা কুণাল ঘোষের দাবি, হুমায়ুন কবির 294টাতে প্রার্থী দিলেও তৃণমূলই জিতবে। এর মধ্যে পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবিরকে খোঁচা দিয়েছেন তার একদা সতীর্থ পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি হুমায়ুনকে দেখেছেন বিধানসভায় একদিন দুদিকে 2 বিজেপি নেতার মাঝে বসে থাকতো, তিনি নাকি এমনটাও বলেন। কি ব্যাপার হুমায়ুন সাহেব, ওখানটায় কেন? আপনি কি ওই দলে যোগ করবেন নাকি? সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক এই প্রসঙ্গে বলেন, আমি তো ওই দলে যোগদান করছি না, ওনার বলাটা রক্ষা করছি। তার মানে উনি আমাকে বলেননি লাঠিঝাঁটা মারবে। আপনি লাঠিঝাঁটা খেয়ে থেকে যান, লাঠিঝাঁটা খেতে পারবো না বলেই তো ওই দল থেকে নতুন দল খুলছি। বহুতলে বুথ করবার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন খোদ তারই দলের বিধায়ক। বহুতলে বুথ করবার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে এবার বহুতলে বুথ করার কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সুজাপুরের তৃণমূল বিধায়ক। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনকে দেওয়া কড়া চিঠির উল্টো অবস্থানে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন মোহাম্মদ আব্দুল গানি। পরিষ্কার বললেন, বহুতলগুলিতে কমিশন বুথ করলে নিঃসন্দেহে সুবিধাজনক হবে। বহুতল আবাসনগুলিতে ভোটের বুথ তৈরি নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের বিরোধিতা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার চিঠি পাঠিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারই দলের বিধায়ক এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল গানি বহুতলে ভোট কেন্দ্র তৈরির কমিশনের ভাবনাকে সমর্থন করেছেন। 24শে নভেম্বর জ্ঞানেশ কুমারকে দেওয়া এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য ছিল, এই প্রস্তাব ভীষণভাবে সমস্যার। কেন এই ধরনের চিন্তাভাবনা করা হলো? এটা কি কোনো রাজনৈতিক দলে চাপে পড়ে তাদের দলীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে তাদের গেল? কেন? কিন্তু এরই দলের বিধায়ক এই নিয়ে সম্পূর্ণ উল্টো মত। কলকাতা হাইকোর্ট তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল গনি বলেন, ওদেরকে আসতে হবে না, যারা ভোট দিত না তারাও হয়তো ভোট দেবে। পোলিং সেন্টারে আমাকে যেতে হবে, বয়স্ক বৃদ্ধ, হাঁটতে পারি না, ভালো করে চলতে পারি না, তাদের পক্ষে সুবিধা হবে না? বহুতলের ওখানে যদি পোলিং সেন্টার হয় তাহলে খারাপ কি হবে? বয়স্কদের সুবিধা হবে। বহুতলে বুথ তৈরির সিদ্ধান্তকে সমর্থন করে আরও একটি যুক্তি দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এবারই প্রথম রাজ্যের বহুতলগুলিতে ভোট কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় শুধুমাত্র দক্ষিণ কলকাতার 2টি বহুতল ছাড়া রাজ্যের আর কোনো জায়গার বহুতলের নামে রিপোর্ট নেই। কিন্তু কলকাতার একাধিক আবাসনের বাসিন্দারা বহুতলে বুথ নিয়ে কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আরবানা আবাসিক বিকাশ সিং বলেন, বাইরে অনেক সময় ভোটে গন্ডগোল হয়, এটা হলে হবে না, 2-3 ঘন্টা লাইন দিতে হবে না। অভিদীপ্তা আবাসিক তিথি সামন্ত বলেন, ভিতরে বুথ হলে অনেক সুবিধা হবে, বয়স্কদের ক্ষেত্রে সুবিধা, ভোটের পার্সেন্টেজ বাড়বে। বহুতলগুলিতে ভোটের বুথ করা যায় কিনা তা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের নতুন করে সমীক্ষা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্বীকৃতির জন্য ধন্যবাদ। শহরে নিজের মূর্তি দেখে অভিভূত মেসি। ভারতীয় ফুটবলের মক্কায় ফুটবলের রাজপুত্রের গগনচুম্বী মূর্তি, যা দেখে আপ্লুত লিওনেল মেসি নিজেও। 70 ফুট উঁচু মূর্তি দেখে আপ্লুত মেসি বললেন, এই স্বীকৃতির জন্য ধন্যবাদ। কলকাতার VIP রোডে বসতে চলেছে 70 ফুট উঁচু লিওনেল মেসির মূর্তি। মূর্তিটি তৈরির দায়িত্ব নিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মাত্র 40 দিনে তৈরি হয়েছে গগনচুম্বী এই কাঠামো। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দিয়েছেন গোটা প্রকল্পের। শ্রীভূমির সভাপতি সুজিত বসুর চেষ্টায় এবং উদ্যোগে মূর্তিটি তৈরি হয়েছে। পৃথিবীর আর কোথাও মেসি বা অন্য কোনো ফুটবলারের এত উঁচু মূর্তি তৈরি হয়েছে কিনা তা নিয়ে সংশয়।
প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল মেসি নিজে ভিআইপি রোডে গিয়ে ওই মূর্তি উন্মোচন করবেন, কিন্তু শেষে প্রবল ভিড় এবং আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থেকে সেই পরিকল্পনা বাতিল করা হয়। হোটেলে বসে ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র। নিজের দেশ থেকে এত দূরে ফুটবল জগতে নিতান্তই অখ্যাত এক দেশে তাকে নিয়ে উন্মাদনা দেখে আপ্লুত মেসি নিজেই। মূর্তিটি উন্মোচন করে তিনি বলেন, ভারতের মাটিকে আমি এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এখানে আসা সম্মান ও আনন্দের। আমি খুব খুশি এখানে আসতে পেরে। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভালো লাগছে। আর্জেন্টিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে। মেসি নিজে না গেলেও তার মূর্তির সামনে ভিড়ে কমতি ছিল না। এদিন সকাল থেকেই ভিআইপি রোডে অসংখ্য মেসি ভক্ত ভিড় জমান। মূর্তি উন্মোচন হতেই মেসি মেসি রবে চিৎকার ভক্তদের।